হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকের ভিডিওর টপিক প্রোনাউন। যদিও প্রোনাউন ইংলিশ গ্রামারের খুবই বেসিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক, কারণ স্কুল এক্সামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও প্রোনাউন থেকে প্রশ্ন আসে। তাই আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো প্রোনাউন কি, প্রোনাউন কয় প্রকার এবং ইংলিশ গ্রামারে প্রোনাউনের কাজ কি। প্রচুর এক্সাম্পল দিয়ে কনসেপ্ট বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর প্রোনাউন নিয়ে তোমার আর কোনো সমস্যা না থাকে। তাই সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব প্রোনাউন কি। প্রথমত, প্রোনাউন হলো একটা পার্টস অফ স্পিচ। ইংরেজিতে যে 8টা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে অন্যতম হলো প্রোনাউন। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। নাউন যেহেতু যে কোনো জিনিসের নাম বোঝায়, তাই নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। তো চলো এক্সাম্পলের সাহায্যে প্রোনাউন বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। অর্থাৎ রোহন একটা ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তো এখানে দেখো হি অর্থাৎ সে, রোহন অর্থাৎ নাম অর্থাৎ নাউনের পরিবর্তনে বসেছে, তাই এখানে হি একটা প্রোনাউন। নেক্সট দেখো, রিয়া ইজ মাই সিস্টার, শি রিডস ইন ক্লাস 7। অর্থাৎ রিয়া আমার বোন, সে 7ম শ্রেণীতে পড়ে। তো এখানে দেখো শি অর্থাৎ সে, রিয়া অর্থাৎ নাউন অর্থাৎ নামের পরিবর্তে বসেছে, তাই এখানে শি একটা প্রোনাউন। নেক্সট দেখো, রোহন অ্যান্ড সুমন আর ফ্রেন্ডস, দে প্লে ফুটবল এভরিডে। অর্থাৎ রোহন এবং সুমন দুই বন্ধু, তারা প্রতিদিন ফুটবল খেলে। তো এখানে দেখো দে অর্থাৎ তারা, তারা মানে হলো এখানে রোহন এবং সুমন। অর্থাৎ দে, রোহন এবং সুমন অর্থাৎ নাম অর্থাৎ নাউনের পরিবর্তে বসেছে, তাই দে একটা প্রোনাউন। তো ইংলিশ গ্রামারের কিছু পরিচিত কমন প্রোনাউন হলো আই অর্থাৎ আমি, ইউ মানে তুমি বা তোমরা, উই মানে আমরা, ইট মানে এটি বা ইহা, মি অর্থাৎ আমাকে, ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে। হিম ছেলেদের ক্ষেত্রে ইউজ হয় আর হার মেয়েদের ক্ষেত্রে ইউজ হয়। আস মানে আমাদেরকে এবং দেম মানে তাদেরকে। তো এবার যেটা বুঝতে হবে সেটা হলো ইংলিশ গ্রামারে প্রোনাউনের কাজ কি। এটা বুঝতে পারলে যে কোনো সেন্টেন্সে প্রোনাউনকে চিনতে পারা অনেক সহজ হবে। তো ইংলিশ গ্রামারে প্রোনাউন সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন বা প্রেপোজিশনাল কমপ্লিমেন্ট হিসাবে এবং অ্যাপোজিশন টু এ নাউন বা অ্যাপোজিটিভস হিসাবে কাজ করে। তো এবার আমরা সাবজেক্ট হিসাবে প্রোনাউনের কাজ সম্পর্কে জানব। তুমি নিশ্চয় জানো একটা ইংলিশ সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর প্রোনাউন সাবজেক্ট হিসাবে কাজ করে। সাবজেক্ট সেন্টেন্সে অ্যাকশন পারফর্ম করে অর্থাৎ কাজ করে, তবে সেন্টেন্সে ভার্বকে হু অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তো এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, শি ইজ রিডিং এ বুক, অর্থাৎ সে একটা বই পড়ছে। তো এই সেন্টেন্সে দেখো, আমরা যদি প্রশ্ন করি কে বই পড়ছে, তাহলে আমরা উত্তর পাচ্ছি শি অর্থাৎ সে, তাই এখানে শি প্রোনাউনটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট দেখো, দে আর প্লেইং ফুটবল ইন দ্য পার্ক, অর্থাৎ তারা পার্কে ফুটবল খেলছে। তো এবার যদি আমরা প্রশ্ন করি কারা ফুটবল খেলছে, উত্তর পাচ্ছি তারা অর্থাৎ দে, তাই এখানে দে প্রোনাউনটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট দেখো, উই লাভ আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি। তো এবার যদি আমরা প্রশ্ন করি কারা বাবা মাকে ভালোবাসি, তাহলে উত্তর পাচ্ছি আমরা অর্থাৎ উই, তাই এখানে উই প্রোনাউনটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। তো আশা করি সাবজেক্ট হিসাবে প্রোনাউনের কাজ বুঝতে পারলে। নেক্সট আমরা দেখব অবজেক্ট হিসাবে প্রোনাউনের কাজ। অবজেক্ট মানে হলো কর্ম। সেন্টেন্সে অবজেক্ট ভার্বের পরে বসে এবং ভার্বের অ্যাকশন রিসিভ করে। সেন্টেন্সে ভার্বকে হোয়াট অর্থাৎ কি এবং হুম অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো এবার এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল,
রোহন নোজ মি, অর্থাৎ রোহন আমাকে চেনে। তো এক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি রোহন কাকে চেনে, উত্তর পাচ্ছি মি, অর্থাৎ আমাকে। তাই এখানে মি প্রোনাউনটা একটা অবজেক্ট হিসাবে কাজ করছে। প্রোনাউন দুই ধরনের অবজেক্ট হিসাবে কাজ করে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। প্রোনাউন যখন ভার্বের পরে বসে হোয়াট অর্থাৎ কি এবং হুম অর্থাৎ কাকে এই প্রশ্নের উত্তর দেয়, তখন ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল, দ্য ম্যান স হিম অ্যাট দ্য পার্ক, অর্থাৎ লোকটা তাকে পার্কে দেখেছিল। তো এক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি লোকটা কাকে দেখেছিল, উত্তর পাচ্ছি হিম, অর্থাৎ তাকে। তো এখানে হিম প্রোনাউনটা একটা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট দেখো, আই লাভ ইট, অর্থাৎ আমি এটাকে ভালোবাসি। তো এক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি আমি কি ভালোবাসি, উত্তর পাচ্ছি ইট, অর্থাৎ এটা। তাই এখানে ইট প্রোনাউনটা একটা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট, ইনডাইরেক্ট অবজেক্ট। প্রোনাউন যখন অ্যাট হুম বা টু হুম বা ফর হুম বা ফ্রম হুমের উত্তর দেয়, তখন ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করে। ডাইরেক্ট অবজেক্টের মধ্য দিয়েই ইনডাইরেক্ট অবজেক্টের সাথে ভার্বের কানেকশন থাকে। ডাইরেক্ট অবজেক্ট ছাড়া ইনডাইরেক্ট অবজেক্ট হয় না। ইনডাইরেক্ট অবজেক্টের আগে কখনো কখনো প্রেপোজিশন থাকে এবং বেসিক্যালি ভার্ব ও ডাইরেক্ট অবজেক্টের মাঝখানে ইনডাইরেক্ট অবজেক্ট অবস্থান করে। তো এবার এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন গেভ এ বুক টু মি, অর্থাৎ রোহন আমাকে একটা বই দিল। তো এই সেন্টেন্সে দেখো মি প্রোনাউনটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ এখানে মি টু হুম অর্থাৎ কাকে এর উত্তর দিচ্ছে এবং দেখো মি এর আগে টু প্রেপোজিশন আছে, তাই এখানে মি একটা ইনডাইরেক্ট অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, আই টোল্ড হিম দ্য ট্রুথ, অর্থাৎ আমি তাকে সত্যিটা বললাম। তো এখানে দেখো হিম প্রোনাউনটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করছে, কারণ এখানে দ্য ট্রুথ এটা একটা ডাইরেক্ট অবজেক্ট এবং টোল্ড এটা একটা ভার্ব। তাই এখানে হিম ডাইরেক্ট অবজেক্ট এবং ভার্বের মাঝখানে অবস্থান করেছে, তাই এখানে হিম একটা ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করছে। তো আশা করি ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে প্রোনাউনের কাজ বুঝতে পারলে। নেক্সট, কমপ্লিমেন্ট হিসাবে প্রোনাউনের কাজ। কমপ্লিমেন্ট হলো সেই ওয়ার্ড যেটা একটা বাক্যকে কমপ্লিট করে এবং মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ করে তোলে। সেন্টেন্সে কমপ্লিমেন্ট ভার্বের পরে বসলেও অ্যাকশন রিসিভ করে না, অর্থাৎ ভার্বের সাথে এটার কোনো কানেকশন থাকে না। অনেক সময় আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য বুঝতে পারি না। অবজেক্টকে ভুল করে কমপ্লিমেন্ট ভাবি বা কমপ্লিমেন্টকে ভুল করে অবজেক্ট ভাবি। তাই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যটা বুঝে নাও। সেন্টেন্সে ভার্বের পর যে ওয়ার্ড থাকে সেটার সাথে যদি সাবজেক্টের মিল না থাকে তাহলে সেটা অবজেক্ট, আর যদি ভার্বের পর এমন ওয়ার্ড থাকে যেটার সাথে সাবজেক্টের মিল আছে বা যেটা আসলে সাবজেক্টকেই বোঝাচ্ছে তাহলে সেটা কমপ্লিমেন্ট। তো এবার এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, সুমন প্লেজ ক্রিকেট, অর্থাৎ সুমন ক্রিকেট খেলে। এই সেন্টেন্সে দেখো প্লেজ হলো ভার্ব এবং ভার্বের পরে রয়েছে ক্রিকেট। এখানে ক্রিকেটের সাথে সুমনের কোনো মিল নেই, তাই এখানে ক্রিকেট একটা অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, সুমন ইজ এ বয়, অর্থাৎ সুমন একটা ছেলে। এই সেন্টেন্সে দেখো ভার্ব হলো ইজ আর ইজের পরেই রয়েছে এ বয় এবং এখানে এ বয়ের সাথে সুমন অর্থাৎ সাবজেক্টের মিল আছে, তাই এখানে এ বয় এটা একটা কমপ্লিমেন্ট। তো প্রোনাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে কাজ করে। এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম ইজ হি, অর্থাৎ সে দলের সেরা খেলোয়াড়। তো এই সেন্টেন্সে দেখো ভার্ব হলো ইজ এবং ইজের পরেই আছে হি। এখানে দেখো হি এর সাথে দ্য বেস্ট প্লেয়ার অর্থাৎ সাবজেক্টের মিল আছে। এক্ষেত্রে হি এবং দ্য বেস্ট প্লেয়ার একজনকেই বোঝাচ্ছে, তাই এখানে হি প্রোনাউন একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, ইউ পেইন্টেড দ্য বাথরুম দিস, অর্থাৎ তুমি কি এই বাথরুমটাই পেইন্ট করলে। এখানে দ্য বাথরুম এটা একটা অবজেক্ট, কারণ যদি আমরা প্রশ্ন করি তুমি কি পেইন্ট করলে তাহলে উত্তর পাচ্ছি দ্য বাথরুম। তাই বাথরুম এখানে একটা অবজেক্ট এবং এর পরেই বসেছে দিস এবং দিস প্রোনাউনটা বাথরুমকেই বোঝাচ্ছে,
তাই এখানে দিস প্রোনাউনটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। তো আশা করি কমপ্লিমেন্ট হিসাবে প্রোনাউনের কাজ বুঝতে পারলে। তো এবার আমরা প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে প্রোনাউনের কাজ বুঝে নেব। এক্ষেত্রে প্রোনাউন সেন্টেন্সে প্রেপোজিশনের পরে বসে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে। তাই প্রেপোজিশনের পরে যে প্রোনাউন থাকবে সেটাই প্রেপোজিশনের অবজেক্ট। ফর এক্সাম্পল, প্লিজ গিভ ইট টু মি, অর্থাৎ দয়া করে এটা আমাকে দাও। তো এই সেন্টেন্সে দেখো মি এটা টু প্রিপোজিশনের পরে রয়েছে, তাই এখানে মি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য টিচার ইজ অ্যাংরি উইথ আস, অর্থাৎ শিক্ষক মহাশয় আমাদের উপর রেগে আছেন। তো এই সেন্টেন্সে দেখো আস এই প্রোনাউনটা উইথ প্রিপোজিশনের পরে রয়েছে, তাই এখানে আস প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি টুক এ পিকচার অফ মি, অর্থাৎ সে আমার একটা ছবি তুলল। তো এই সেন্টেন্সে দেখো মি প্রোনাউনটা অফ প্রিপোজিশনের পরে রয়েছে, তাই এখানে মি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে। তো আশা করি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে প্রোনাউনের কাজ বুঝতে পারলে। তো এবার আমরা অ্যাপোজিশন টু এ নাউন বা অ্যাপোজিটিভস হিসাবে প্রোনাউনের কাজ বুঝে নেব। এক্ষেত্রে প্রোনাউন সেন্টেন্সে নাউনের পরে বসে এবং নাউনটাকে ডেসক্রাইব করে বা নাউন সম্পর্কে আরও কিছু বলে। মনে রাখবে অ্যাপোজিশন মানে হলো পাশাপাশি, তাই এক্ষেত্রে প্রোনাউন নাউনের ঠিক পরেই বসে এবং এটার আগে বা পরে কমা থাকে এবং এটাকে বাদ দিলেও সেন্টেন্স অর্থপূর্ণ থাকে। তো এবার এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, দ্যাট ম্যান হিম স্টোল মাই ব্যাগ, অর্থাৎ ওই লোকটা সেই আমার ব্যাগটা চুরি করেছে। তো এখানে দেখো হিম প্রোনাউনটা ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে এবং হিমের আগে কমা আছে ও পরে কমা আছে, তাই এখানে হিম প্রোনাউনটা নাউনের অ্যাপোজিশন হিসাবে কাজ করছে। তো আশা করি নাউনের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসাবে প্রোনাউনের কাজ বুঝতে পারলে। তো এবার আমরা জানব ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের শ্রেণীবিভাগ। প্রোনাউনকে প্রধানত 9 ভাগে ভাগ করা যায়: পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। তো প্রথমে আমরা জেনে নেব পার্সোনাল প্রোনাউন। পার্সন মানে ব্যক্তি, তাই যেসব প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তবে পার্সোনাল প্রোনাউন শুধু মানুষকেই বোঝায় না, ক্ষেত্র বিশেষে মানুষ ছাড়া অন্য প্রাণী বা বস্তুকেও বোঝায় যখন সেটা ব্যক্তি হিসাবে কল্পনা করা হয়। পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল হলো আই, ইউ, হি, শি, উই, দে এবং ইট। পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা যায়: ফার্স্ট পারসন প্রোনাউন, সেকেন্ড পারসন প্রোনাউন এবং থার্ড পারসন প্রোনাউন। ফার্স্ট পারসন প্রোনাউন হলো দ্য পারসন স্পিকিং বা দ্য স্পিকার, অর্থাৎ যে কথা বলে বা বক্তা। ফার্স্ট পারসন প্রোনাউনগুলো হলো আই, উই, মাই, মি, আস এবং আওয়ার। নেক্সট সেকেন্ড পারসন প্রোনাউন। সেকেন্ড পারসন প্রোনাউন হলো দ্য পারসন স্পোকেন টু বা দ্য লিসেনার, অর্থাৎ যাকে বলা হয় বা শ্রোতা। সেকেন্ড পারসন প্রোনাউনগুলো হলো ইউ এবং ইয়োর। থার্ড পারসন প্রোনাউন হলো বক্তা এবং শ্রোতা ছাড়া অন্য কোনো ব্যক্তি। থার্ড পারসন প্রোনাউন হলো হি, শি, ইট, দে, হিজ, হার, দেয়ার এবং দেম। এছাড়াও পার্সোনাল প্রোনাউনকে আরও 2 ভাগে ভাগ করা যায়: সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় সেগুলো সাবজেক্ট প্রোনাউন। তো সাবজেক্ট প্রোনাউনের এক্সাম্পল হলো আই অর্থাৎ আমি, ইউ অর্থাৎ তুমি, উই আমরা, হি মানে সে, শি অর্থাৎ সে, হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দে অর্থাৎ তারা এবং ইট অর্থাৎ এটি বা ইহা। তো সাবজেক্ট প্রোনাউনের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, আই লিভ ইন কলকাতা, অর্থাৎ আমি কলকাতায় থাকি। তো এই সেন্টেন্সে আই হলো সাবজেক্ট প্রোনাউন, কারণ এখানে আই সাবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট দেখো, হি ইজ রিডিং এ বুক, অর্থাৎ সে একটা বই পড়ছে। এই সেন্টেন্সে হি হলো সাবজেক্ট প্রোনাউন, কারণ এখানে হি সাবজেক্ট হিসাবে কাজ করছে। আর যে প্রোনাউনগুলো বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় সেগুলো অবজেক্ট প্রোনাউন। তো অবজেক্ট প্রোনাউনের এক্সাম্পল হলো মি অর্থাৎ আমাকে,
ইউ অর্থাৎ তোমাকে, আস মানে আমাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে। হিম ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেম তাদেরকে, এবং ইট অর্থাৎ এটাকে। তো এবার অবজেক্ট প্রোনাউনের একটা সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, দ্য ম্যান নোজ মি, অর্থাৎ লোকটা আমাকে চেনে। এই সেন্টেন্সে মি প্রোনাউনটা একটা অবজেক্ট প্রোনাউন। তো আশা করি পার্সোনাল প্রোনাউন বুঝতে পারলে। নেক্সট, পজেসিভ প্রোনাউন। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে পজেসিভ প্রোনাউন বলে। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকে তার পরিবর্তে পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তাই এক্ষেত্রে পজেসিভ প্রোনাউন বোঝার জন্য পজেসিভ অ্যাডজেক্টিভও বুঝতে হবে, কারণ আমরা অনেক সময় পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে পজেসিভ প্রোনাউনকে ঘুলিয়ে ফেলি। তো পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনের মালিকানা বা অধিকার বোঝায়। পজেসিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার এবং ইটস। আর এই পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন বসে তার পরিবর্তে পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তো এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নাও। তো দেখো, মাই কার। তো এখানে মাইটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে মাই কার অর্থাৎ নাউনের আগে বসেছে এবং নাউনটার মালিকানা বা অধিকার বোঝাচ্ছে। তো মাই কার এটার জন্য যে পজেসিভ প্রোনাউনটা ব্যবহার করা হবে সেটা হলো মাইন। তো এখানে মাইন মানেই কিন্তু মাই কার। তো একই রকমভাবে দেখো, ইয়োর কার, এখানে ইয়োরটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ আর এর পজেসিভ প্রোনাউনটা হবে ইয়োর্স। সেমভাবে দেখো, হিজ কার, এটার পজেসিভ প্রোনাউন হবে হিজ। হার কার, এটার পজেসিভ প্রোনাউন হবে হার্স। আওয়ার কার এক্ষেত্রে হবে আওয়ার্স। দেয়ার কার এক্ষেত্রে পজেসিভ প্রোনাউনটা হবে দেয়ার্স। তো এবার পজেসিভ প্রোনাউনের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই পেনটা আমার। এখানে মাইন হলো পজেসিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য ল্যাপটপ অন দ্য টেবল ইজ হিজ, অর্থাৎ টেবিলের উপরে ল্যাপটপটা তার। তো এখানে পজেসিভ প্রোনাউনটা হলো হিজ। মনে রাখবে, পজেসিভ অ্যাডজেক্টিভের আগে নাউন থাকে আর পজেসিভ প্রোনাউনের আগে নাউন থাকে না। আর এটাই পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউন চিনে নেওয়ার সহজ উপায়। তো আশা করি পজেসিভ প্রোনাউন বুঝতে পারলে। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন। নিজেই, নিজেরাই, আপনা আপনি, স্বয়ং এবং নিজেদেরকে বোঝাতে ইংরেজিতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল হলো মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস এবং ইয়োর সেলফস। তো এক্ষেত্রে জেনে রাখো, সেলফ যুক্ত হয় সিঙ্গুলারের শেষে আর সেলফস যুক্ত হয় প্লুরালের শেষে। অর্থাৎ একটা বা একজনকে বোঝালে সেলফ হবে আর একের বেশি হলে সেলফস হবে। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, আই হার্ট মাই সেলফ ইন দ্য অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, অর্থাৎ গতকালের দুর্ঘটনায় আমি নিজেই নিজেকে আহত করলাম। তো এখানে মাই সেলফটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ডাজন্ট ট্রাস্ট হিমসেলফ, অর্থাৎ সে নিজেকেই বিশ্বাস করে না। তো এখানে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আশা করি রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝতে পারলে। নেক্সট, ইন্টেন্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনটাকেই নির্দেশ করে এবং তার উপর গুরুত্ব দেয়, সেই প্রোনাউনকে ইন্টেন্সিভ প্রোনাউন বলে। তো ইন্টেন্সিভ প্রোনাউনের এক্সাম্পল হলো মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস এবং ইয়োর সেলফস। এবার হয়তো তুমি কনফিউজড হয়ে গেছো, কারণ এর আগে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রেও তুমি এই এক্সাম্পলগুলোই দেখেছো। এক্ষেত্রে জেনে রাখো, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। আর এটাই রিফ্লেক্সিভ ও ইন্টেন্সিভ প্রোনাউনের অন্যতম পার্থক্য। তো এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, হি ডাজ নট ট্রাস্ট হিমসেলফ, হি হিমসেলফ ডিড দিস জব। তো এক্ষেত্রে দেখো, দুটো সেন্টেন্সেই হিমসেলফ আছে। তোর প্রথম সেন্টেন্সে হিমসেলফটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন
আর দ্বিতীয় সেন্টেন্সে অর্থাৎ হি হিমসেলফ ডিড দিস জব, এক্ষেত্রে হিমসেলফটা হলো ইন্টেন্সিভ প্রোনাউন। হি ডাজ নট ট্রাস্ট হিমসেলফ, এখানে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ এখানে হিমসেলফটা অবজেক্ট হিসাবে কাজ করছে। আর হি হিমসেলফ ডিড দিস জব, এখানে হিমসেলফটা ইন্টেন্সিভ প্রোনাউন, কারণ এখানে হিমসেলফ হি প্রোনাউনের পরে বসেছে এবং হি প্রোনাউনটার উপর গুরুত্ব দিচ্ছে, তাই এখানে হিমসেলফটা হলো একটা ইন্টেন্সিভ প্রোনাউন। তো ইন্টেন্সিভ প্রোনাউনের আরও কিছু সেন্টেন্স এক্সাম্পল হলো ইউ ইউর সেলফ ক্যান ইজিলি ট্রান্সফর্ম ইউর বডি। এখানে দেখো ইউর সেলফ এটা একটা ইন্টেন্সিভ প্রোনাউন, কারণ এটা ইউ প্রোনাউনের পরে বসেছে এবং ইউ এর ওপর গুরুত্ব দিচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো দ্য স্টুডেন্টস দেমসেলভস প্রিপেয়ার্ড ফর দ্য আপকামিং এক্সাম। তো এখানে দেখো দেমসেলভস এটা একটা ইন্টেন্সিভ প্রোনাউন, কারণ এখানে স্টুডেন্টস হলো নাউন আর দেমসেলভস স্টুডেন্টের পরে বসেছে অর্থাৎ নাউনের পরে বসেছে এবং এই নাউনটার উপর গুরুত্ব দিচ্ছে, তাই দেমসেলভস এখানে একটা ইন্টেন্সিভ প্রোনাউন। তো আশা করি ইন্টেন্সিভ প্রোনাউন বুঝতে পারলে। নেক্সট ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। তো ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল হলো এনি অর্থাৎ যে কোনো, এনিওয়ান অর্থাৎ যে কেউ, এনিবডি মানে যে কেউ, এনিহোয়ার অর্থাৎ যে কোনো জায়গায়, এনিথিং অর্থাৎ যে কোনো কিছু, সামওয়ান অর্থাৎ কেউ, সামবডি মানেও কেউ, সামহোয়ার অর্থাৎ কোথাও কোথাও, সামথিং অর্থাৎ কিছু, নো ওয়ান মানে কেউ না, নোবডি মানেও কেউ না, নোহোয়ার মানে কোথাও না, নান মানেও কেউ না, এভরিওয়ান সবাই, এভরিবডি মানেও সবাই, এভরিহোয়ার সব জায়গায়, এভরিথিং অর্থাৎ সব কিছু, ইচ মানে প্রত্যেক, ফিউ কয়েক, মেনি অনেক। তো এবার ইনডেফিনিট প্রোনাউনের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল সামবডি এট মাই স্যান্ডউইচ, অর্থাৎ কেউ একজন আমার স্যান্ডউইচটা খেয়েছে। তো এখানে সামবডি হলো ইনডেফিনিট প্রোনাউন, কারণ সামবডি অর্থাৎ যে কেউ বলতে কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এখানে যে কেউ যে কোনো ব্যক্তি হতে পারে, তাই এখানে সামবডি হলো একটা ইনডেফিনিট প্রোনাউন। নেক্সট এক্সাম্পল দেখো এনিওয়ান ক্যান প্লে দিস গেম, অর্থাৎ যে কেউ এই খেলাটা খেলতে পারে। তো এখানে এনিওয়ান এটা একটা ইনডেফিনিট প্রোনাউন, কারণ এখানে এনিওয়ান অর্থাৎ যে কেউ বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, এখানে যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এখানে এনিওয়ান একটা ইনডেফিনিট প্রোনাউন। এক্ষেত্রে জেনে রাখো ইনডেফিনিট অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট প্রোনাউনকে একই রকম মনে হয়, তাই আমরা অনেক সময় ভুল করে ইনডেফিনিট অ্যাডজেক্টিভের সাথে ইনডেফিনিট প্রোনাউনকে ঘুলিয়ে ফেলি, কিন্তু ইনডেফিনিট অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট প্রোনাউন দুটোই আলাদা এবং দুটোর কাজ আলাদা। ইনডেফিনিট অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে আর ইনডেফিনিট প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। সাধারণত ইনডেফিনিট অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কিন্তু ইনডেফিনিট প্রোনাউনের আগে বা পরে কোনো নাউন থাকে না। ইনডেফিনিট প্রোনাউন সেন্টেন্সে স্বাধীনভাবে বসে। তো এক্সাম্পলের সাহায্যে পার্থক্যটা আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল মেনি পিপল গ্যাদার্ড দেয়ার, অর্থাৎ অনেক মানুষ সেখানে জড়ো হলো। এখানে দেখো মেনি এটা একটা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, কারণ এখানে পিপল এটা একটা নাউন এবং মেনি পিপল অর্থাৎ নাউনের আগে বসে পিপলকে ডেসক্রাইব করছে, তাই মেনি এখানে একটা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো মেনি আর ড্যান্সিং অ্যান্ড লাফিং, অর্থাৎ অনেকেই নাচছে এবং হাসছে। তো এখানে মেনি এটা একটা ইনডেফিনিট প্রোনাউন, এখানে দেখো মেনির আগে বা পরে কোনো নাউন নেই। তো আশা করি ইনডেফিনিট প্রোনাউন বুঝতে পারলে। নেক্সট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন নাউনের আগে বসে সে নাউনকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল হলো দিস অর্থাৎ এইটা, দ্যাট অর্থাৎ ওইটা, দিস অর্থাৎ এইগুলো, দোজ অর্থাৎ ওইগুলো। এক্ষেত্রে জেনে রাখো দিস কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় আর দ্যাট দূরের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়, এবং দিস সিঙ্গুলার আর এটার প্লুরাল হলো দিস, আর দ্যাট হলো সিঙ্গুলার এবং দ্যাটের প্লুরাল হলো দোজ, THOS দোজ। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল দিস ইজ মাই ফেভারিট বুক, অর্থাৎ এইটা আমার প্রিয় বই। তো এখানে দিস হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পলটা দেখো
দ্যাট ইজ এ নাইস কার, ওইটা সুন্দর একটা গাড়ি। তো এখানে দ্যাট হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝতে পারলে। নেক্সট ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল হলো হু অর্থাৎ কে বা কারা, হুইচ অর্থাৎ কোনটি, হোয়াট অর্থাৎ কি, হোয়েন মানে কখন, হুজ অর্থাৎ কার বা কাদের, এবং হুম অর্থাৎ কাকে। এক্ষেত্রে জেনে রাখো ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের শুরুতে থাকে। ফর এক্সাম্পল, হু আর ইউ, তুমি কে, হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কি, হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বাস করো, হোয়েন ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কখন পড়াশোনা করো। তো এই সেন্টেন্সগুলোতে দেখো হু, হোয়াট, হোয়ার এবং হোয়েন সেন্টেন্সের শুরুতে বসেছে। এবার এই সেন্টেন্সগুলো দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড অর্থাৎ তুমি কোন বইটা পড়তে চাও, হোয়াট কালার ইজ ইউর কার তোমার গাড়ির রং কি, হুজ ব্যাগ ইজ দিস এটা কার ব্যাগ। এখানে হুইচ, হোয়াট, হুজ এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পার্থক্যটা বুঝতে হবে। এখানে দেখো হুইচ, হোয়াট এবং হুজ এগুলো নাউনের আগে বসে নাউনের দোষগুণ বোঝাচ্ছে। অন্যদিকে এই সেন্টেন্সগুলোতে দেখো হু, হোয়াট, হোয়ার এবং হোয়েনের পরে কোনো নাউন নেই, তাই এগুলো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আশা করি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্য বুঝতে পারলে এবং ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পারলে। তো নেক্সট প্রোনাউন হলো রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন আগে থেকে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তো রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল হলো হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম, হুজ এবং হোয়ার। তো এবার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো যাতে রিলেটিভ প্রোনাউনের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো প্রথম এক্সাম্পলটা দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই ফার্স্ট মেট অর্থাৎ এটা হলো সেই জায়গা যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। তো এই সেন্টেন্সে দেখো হোয়ার এটা একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে হোয়ার প্লেস নাউনটাকে নির্দেশ করছে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, তাই এখানে হোয়ার একটা রিলেটিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য মুভি দ্যাট উই ওয়াচড লাস্ট নাইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থাৎ গত রাতে আমরা যে মুভিটা দেখলাম সেটা খুবই মজাদার ছিল। তো এই সেন্টেন্সে দ্যাট এটা একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে দ্যাট মুভি নাউনটাকে নির্দেশ করছে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, তাই এখানে দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য পার্সন হু স্টোল মাই ওয়ালেট হ্যাজ বিন কট অর্থাৎ যে আমার ওয়ালেট চুরি করেছিল সে ধরা পড়েছে। তো এখানে দেখো হু এটা একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে হু পার্সন নাউনটাকে নির্দেশ করছে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, তাই এখানে হু একটা রিলেটিভ প্রোনাউন। এক্ষেত্রে জেনে রাখো হু এবং হুম অনলি পিপল অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, হুইচ ব্যবহার করা হয় থিংস, কোয়ালিটিস অ্যান্ড আইডিয়াস অর্থাৎ বস্তু, গুণ এবং ধারণার ক্ষেত্রে, দ্যাট এবং হুজ ব্যবহার করা হয় পিপল, কোয়ালিটিস, থিংস অ্যান্ড আইডিয়াস অর্থাৎ ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হোয়াট ব্যবহার করা হয় অনলি থিংস অর্থাৎ শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে। তো আশা করি রিলেটিভ প্রোনাউন বুঝতে পারলে। লাস্ট এবং নেক্সট প্রোনাউনটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। রেসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল হলো ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদার ব্যবহার করা হয় দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে, আর ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয় দুটোর বেশি জিনিসের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে রেসিপ্রোকাল প্রোনাউন বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, দ্য টু ব্রাদার্স হেট ইচ আদার অর্থাৎ দুই ভাই একে অপরকে ঘৃণা করে। তো এখানে দেখো ইচ আদার এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন এবং এখানে দেখো ইচ আদার টু ব্রাদার্স অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য প্লেয়ার্স কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার আফটার দ্য গেম অর্থাৎ খেলার শেষে খেলোয়াড়রা একে অপরকে অভিনন্দন জানালো। এখানে দেখো ওয়ান অ্যানাদার এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন এবং এটা দুজনের বেশির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তাই এখানে ওয়ান অ্যানাদার এটা একটা রেসিপ্রোকাল প্রোনাউন। তো আশা করি রেসিপ্রোকাল প্রোনাউন বুঝতে পারলে।
তো আশা করি প্রোনাউনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো এবং খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করো। স্টে হেলদি, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।